সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে ডিবি প্রধান তার সাথে কিছু কথা বলবেন। তো এরকম একটি প্রেক্ষাপটে জুলাই ঐক্য নামের যে সংগঠন রয়েছে তারা বলছে, যদি আনিস আলমগীরকে ছেড়ে দেওয়া হয় এবং গ্রেপ্তার করা না হয় তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে। তো আনিস আলমগীরের বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই যে গত শুক্রবার ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যে গুলি করা হলো, এই গুলি করার যে প্রেক্ষাপট বা তাকে টার্গেটে পরিণত করা সে সহ অন্য যারা কিলিং টার্গেটে রয়েছে, তো এটার যে উস্কানি বা এটিকে বৈধ করার যে চেষ্টা বা এটির সাথে আনিস আলমগীর জড়িত। তো সেটি কিভাবে তারা বলছে যে আনিস আলমগীর সহ আরও কিছু ব্যক্তি তারা মিডিয়াতে টকশোর মাধ্যমে তারা এদেরকে হত্যার ক্ষেত্র তারা প্রস্তুত করছেন, এরকমটি অভিযোগ করেছে। তো এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে, জুলাই ঐক্যের আলটিমেটাম, আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। এটি হচ্ছে শিরোনাম। খবরটির বিস্তারিত বলা হয়েছে, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে থাকা বিতর্কিত এই সাংবাদিককে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে আলটিমেটাম দিয়েছে গণ অভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। রোববার রাত 8টা 50 তাকে ডিবি হেফাজতে নেওয়ার পর এমনটি জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি। এর আগে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেওয়া হয়। জুলাই ঐক্য জানায়, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর সাংবাদিকতার নামে তথ্য সন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি। কয়েক ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগীর গং। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ সরকার থেকে নয়, ভারতীয় লবিস্টরা তাকে ছড়ানোর জন্য চাপ তৈরি করছে। জুলাই ঐক্য আরও জানিয়েছে, অবিলম্বে আনিস আলমগীরকে গ্রেপ্তার করতে হবে। শুধু আনিস আলমগীর নয়, যারা ভারতীয় অর্থে বাংলাদেশের তথ্য সন্ত্রাস করছে, আওয়ামী লীগ পুনর্বাসন করছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদের মধ্যে অন্যতম পান্না, আব্দুল নূর তুষার, এম আজিজ, শাহেদ আলম, যারা জুলাইকে অস্বীকার করে টকশোতে বসে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করে তুলে তারাও খুনি। তাদের বিচার না হলে বাংলাদেশে ভারতীয় প্রক্সিরা ধ্বংস হবে না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন ডিসি আমার দেশকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। আনিস আলমগীরের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে বিষেধাগার ও জুলাই বিপ্লবে গণহত্যার পক্ষে নানা ধরনের পোস্টের অভিযোগে অনেক দিন ধরে তাকে গ্রেপ্তারের দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়ি ও অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় নির্মিত গণভবন জাদুঘর আওয়ামী লীগ গুঁড়িয়ে দেবে বলে মন্তব্য করেছিলেন আনিস আলমগীর। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকি কিনা জানি না, আপনি লিখে রাখেন এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে না, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসে, প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর, কারণ আপনি জাদুঘরের জায়গায় করবেন। উল্লেখ্য, আনিস আলমগীর বিগত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত। শেখ হাসিনার আমলে আনিস আলমগীর দৈনিক আজকের কাগজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেন। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে,
জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার অবশ্যই একটি প্রেক্ষাপট রয়েছে। আজকের এই যে বাংলাদেশের যে অবস্থা, আমি আমার ব্যক্তিগত যে অভিমত সেটি বলতে পারি, এর দায় কিন্তু আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে না। অথচ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে কিন্তু খুব ভালো একটি সম্ভাবনাময় সুযোগ ছিল বাংলাদেশের ভিতরে ঐক্য সৃষ্টি করা, রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য সৃষ্টি করা। তিনি এর আগে কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তিনি সেটি বাতিল করে দিলেন। তো আপনি যখন এটি বাতিল করবেন, তখন আপনাকে এর বিকল্প যেটি, সেটি যে ওটার চেয়ে অনেক ভালো, আগে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। তো তিনি তো প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন 2014, 2018, 2024, এই যে পরপর 3টা ইলেকশন তিনি কেয়ারটেকার বাদ দিয়ে তিনি নিজের দায়িত্বে তিনি ইলেকশনগুলো করলেন। আর সেই ইলেকশনগুলোতে কি হয়েছে এটা তো সবাই জানে। তো এই যে রাজনৈতিক বিভাজন, অথচ তিনি ইচ্ছা করলে পারতেন যে একটা বাংলাদেশে যেহেতু বৃহৎ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, কি হতো, তিনি হয়তো একবার যদি ক্ষমতায় না যেতে পারতেন, তাহলে তিনি পরের বার আবার আসতে পারতেন। কারণ বাংলাদেশের রাজনীতিক যে কালচার, তো এটি তিনি করতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। না করে তিনি কি সব উদ্ভট, তিনি উপায় দুষ্টু বুদ্ধি যা আছে এগুলো তিনি বের করেছিলেন। তিনি 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করলেন, 2018 সালে রাতের ভোট নামে পরিচিত রাত্রে ভোট করলেন, 2024 আবার বের করলেন কি আমি ডামি, এরকম বিষয়গুলো তিনি করলেন। অথচ তিনি বাংলাদেশের ইতিহাসে, যে যেমন ভারতে তো কোনো কেয়ারটেকার সরকার নেই, সেখানে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়, তাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। তো এই যে পাশের দেশে প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশে আজকের এই দুরবস্থার জন্য যাদেরকে অনেকাংশে দায়ী করা হয়, তারা তাদের নিজেদের দেশে কিন্তু ঠিকমতোই নির্বাচনী ব্যবস্থা বা এগুলো খুব সুদৃঢ় রেখেছে। অথচ পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে, যেটা তাদের দায়িত্ব ছিল যে সেখানকার সব দলগুলোকে নিয়ে সুন্দরভাবে নির্বাচন সম্পূর্ণ করে তারা নিজেরাও শান্তিতে থাকতে পারত, বাংলাদেশ স্থিতিশীল হওয়ার পেছনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। অথচ তারা তাদের নিজের স্বার্থে, আওয়ামী লীগ চেয়েছিল ক্ষমতা, আর তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে। এই দুই মিলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে। তো এখন জুলাই আগস্ট যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, সেখানে পাখির মতো গুলি করে মানুষ মারা হলো। এখন আপনি এসে যদি আবার সেই অন্যায় করা, অবিচার করা লোকগুলোর পক্ষে আপনি যদি কথা বলেন বা এমন কোনো কথা বলেন যেটা তাদের পক্ষে যায়, এতেই তো যারা রক্ত দিল, জীবন দিল, আহত হয়েছে, তাদের তো এটা গায়ে লাগবে। এজন্য টকশোতে কথা বলার সময় সেটিও খেয়াল করতে হবে যে আপনি কি বলছেন, আপনার এই কথাগুলো কাকে আঘাত করছে, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে কিনা। আজকে তাদের যে আওয়ামী লীগের যে পরিণতি, এটার জন্য তো 80% তারা নিজেরাই দায়ী। অথচ তাদের ভিতরে কোনো ধরনের অনুশোচনা রয়েছে এখনও? তারা যেগুলো করছে, এই যে ওসমান হাদিকে যে গুলি করানো হলো, এই লোক দুটোর যে পরিচয় বের হয়ে আসছে এবং সে যেভাবে ভারতে পালিয়ে গেছে, এতে থেকে তো বোঝা যায় যে মানে এটি স্পষ্ট প্ল্যান, পরিকল্পনা করে এই কাণ্ডগুলো ঘটানো হচ্ছে। আপনি কি এগুলো করে আবার ক্ষমতায় আসতে পারবেন? দেশের সাধারণ মানুষের সাথে তো আপনার গত 15 বছর কোনো সম্পর্ক ছিল না। এখন যেভাবেই হোক আপনাদের পতন হয়েছে, আপনারা ইতিবাচক রাজনীতি করে কামব্যাক করার চেষ্টা করবেন। সেটা না করে আপনারা আরও যেটা করছেন, এতে তো মানে সব কিছুই আরও খারাপের দিকে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।